ক্লাস ইলেভেন রায় অ্যান্ড মার্টিন, ঠিক আছে, সেট নম্বর 15 গ্রুপ এ অংশটি আলোচনা করছি। ঠিক আছে, তো একের দাগের কোশ্চেনটি কি দেওয়া আছে? একের দাগের কোশ্চেনটিতে দেওয়া আছে 1 - 3x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে শেষ দিক থেকে r+1 তম পদটি নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে প্রথম দিক থেকে এর মানটি কত হবে। ঠিক আছে, প্রথমে এর মানটি কত প্রথম দিক থেকে, অর্থাৎ প্রথম দিক থেকে যদি করা হয় প্রথম দিক থেকে r+1 তম পদ tr+1, তাহলে কত হয়? এটা প্রথম দিক থেকে দেখছি আমরা, তাহলে কত হয়? ncr 1 এর পার্টটা হচ্ছে n-r ইন্টু -3x হোল টু দি পাওয়ার r। কী হয় না, এই পার্টটা এদের চেঞ্জ হয়ে যায়, শেষ দিক থেকে হলে এদের এইটা চেঞ্জ হবে, অর্থাৎ শেষ দিক থেকে r+1 তম পদটা কত হচ্ছে না, এই যে n-r, এখানে n-rটা আসবে, 1 এর পার্টটা r হবে, আর লাস্টের পার্টটা এটার সঙ্গে সেম হবে। ঠিক আছে, এর সঙ্গে সেম হয়ে যায় লাস্টের পার্টটা। ওকে, তাহলে এখানে ওইটা করা হয়েছে, তাহলে কত হবে না -3r হোল টু দি পাওয়ার n-r হয়ে যাবে। ওকে, তাহলে এই টার্মটা হবে, এটা পরের লাইনে ওইটাই লেখা হয়েছে, 1 এর পার্টটা যতই করা হোক না কেন 1ই হবে এটা, সুতরাং আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা। ঠিক আছে, এইটি হয়ে যাবে অ্যান্সার। এর পরের অঙ্ক অথবাটা কী দেওয়া আছে না, অথবাটা সেট নম্বর 5 নম্বর সেটে গ্রুপ বি। ঠিক আছে, 5 নম্বর সেটের গ্রুপ বি 4-এর দাগের 2-এর অঙ্কটা করে দেওয়া আছে এই অঙ্কটি। ঠিক আছে, 5 নম্বর সেটে ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এর পরের অঙ্ক এ ও বি এর গুণোত্তরীয় মধ্যক, গুণোত্তরীয় মধ্যকটা লেখা হয়নি এখানে, গুণোত্তরীয় মধ্যক, গুণোত্তরীয় মধ্যক, গুণোত্তরীয় মধ্যক দেওয়া আছে এখানে। কত দেওয়া আছে না, a টু দি পাওয়ার n+1 প্লাস b টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n হলে n এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, এ ও বি এর গুণোত্তরীয় মধ্যক হচ্ছে কি, এ ও বি এর গুণোত্তরীয় মধ্যক কত হয়, √/ab। তাহলে √/ab মানে হচ্ছে এটা। ঠিক আছে, √/ab মানে হচ্ছে এটা, অর্থাৎ a টু দি পাওয়ার n+1 প্লাস b টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ইকুয়াল টু √of ab। তাহলে a টু দি পাওয়ার n+1 প্লাস b টু দি পাওয়ার n+1 সমান ab হোল টু দি পাওয়ার হাফ ইন্টু a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n। এই যে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার nটা এদিকে যায় গুণ হয়েছে। ঠিক আছে, তারপরে এই যে এটা যদি গুণ করে দেওয়া হয় প্রত্যেকটার সঙ্গে, তাহলে কী হবে, এর পার হাফ আছে, এর পার n আছে, গুণ করলে পার যোগ হয়, অর্থাৎ n+1/2, আর বি এর পার হাফেই থাকবে। একই রকম বি এর পার এবং বি এর পার এখানে যোগ করেছি n+1/2 ইন্টু a টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তাহলে কত হবে না a টু দি পাওয়ার n+1, তাহলে এই টার্মটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসি, এই যে মাইনাস a টু দি পাওয়ার n+1/2 ইন্টু b টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু এটা যা আছে তাই এইদিকে এই রাইট সাইডে বিটাকে নিয়ে গেছি। তাহলে এখান থেকে কত কমন যাবে না a টু দি পাওয়ার n+1/2 কমন চলে গেছে, সুতরাং আমাদের এখানে তো হাফ নেই তো, তাহলে এখানে একটা a টু দি পাওয়ার 1/2 করে দিই, মাইনাসে b টু দি পাওয়ার 1/2 যা আছে তাই, এখানেও b টু দি পাওয়ার n+1/2 কমন গেছে, তাহলে এখানে হাফ নেই, সুতরাং b টু দি পাওয়ার 1/2টা থাকলো, আর এখানে a টু দি পাওয়ার 1/2 যা আছে তাই। তাহলে এখানে আমাদের কী হচ্ছে না কাটাকাটি যাচ্ছে, এই টার্মটার সঙ্গে এই টার্মটা ক্যান্সেল। ঠিক আছে, তাহলে কী পড়ে থাকে, a টু দি পাওয়ার n+1/2 ইকুয়াল টু b টু দি পাওয়ার n+1/2, মানে a/b হোল টু দি পাওয়ার n+1/2 ইকুয়াল টু 1 হবে। তাহলে কত হবে, a/2 হোল টু দি পাওয়ার n+1/2 সমান a/b হোল টু দি পাওয়ার 0। তাহলে কত হবে, a/b এর পারগুলো সমান হবে n+1/2 সমান 0, অর্থাৎ n ইকুয়াল টু -হাফ, n ইকুয়াল টু -হাফ। ঠিক আছে, এটাই হয়ে যাবে অ্যান্সার। এর পরের অঙ্ক কী দেওয়া আছে, পরের অঙ্কটা 2-এর দাগের 1-এর অঙ্কটিতে দেওয়া আছে যে সমবাহু কোনো একটা সমবাহু ত্রিভুজের একটি বাহু 3x + 4y + 8 = 0 এবং ভরকেন্দ্র 1,1 হলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয়। ওকে, তাহলে কী হবে না, আমরা প্রত্যেকটা বাহু আছে, সেই প্রত্যেকটা বাহুর মানে একটি বাহুর সমীকরণ দেওয়া আছে, প্রত্যেকটা বাহু এখানে সমান হবে, কিন্তু জন বাহুটা দেওয়া আছে সেটা হচ্ছে বিসি, অর্থাৎ আমরা ধরেছি বিসি, অর্থাৎ বিসি সমান
বিসি এর সমীকরণ হচ্ছে 3x + 4y + 8 = 0, ঠিক আছে। বিসি এর সমীকরণ বলতে আমাদের এখানে এই বিসি বাহুটা আমরা ধরছি যে এইটা দেওয়া আছে, ঠিক আছে। এখানে লিখে দিই তাহলে সুবিধা হবে। এইখানে এই যে বিসি বাহু হচ্ছে 3x + 4y + 8 = 0, হয়েছে। এটা হচ্ছে বিসিটা। এরপরে কি দেওয়া আছে না, AB = BC = AC, প্রত্যেকটা বাহু সমান আছে। প্রত্যেকটা বাহুকে আমরা কত একক করে ধরেছি না, সমবাহু ত্রিভুজ, সুতরাং এ একক ধরে নিয়েছি বাহুগুলো। তাহলে এডি কত হবে না, এডি হচ্ছে কি মানে কত অনুপাতে এই ভরকেন্দ্রটা এডি মধ্যমাটাকে কত অনুপাতে বিভক্ত করে 2:1, 2:1 অনুপাতে বিভক্ত করে, এই যে 2:1 অনুপাতে বিভক্ত করছে। সুতরাং পরে আমরা ওটা বের করবো। এডিটা কী হয় না, এডি হয়ে যাবে, এডি হচ্ছে এর উচ্চতা √3/2 ইন্টু বাহু। উচ্চতার ফর্মুলা কি না, সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3 মানে অর্থাৎ এডি, তাহলে এডি সমান √3/2 ইন্টু বাহু, বাহু বলতে এ একক। এবং পিডি কত হবে না, পিডি হচ্ছে কি 1/3 হবে, এটা তো 1, পিডিটা 1/3 ইন্টু এডি, ঠিক আছে। 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, 2:1 অনুপাতে, সুতরাং 1/3 ইন্টু এডি গোটাটাই পিডির মানটা। আর এডির মানটা জানি আমরা √3/2 ইন্টু এ মানে হচ্ছে √3/6 ইন্টু এ হচ্ছে পিডি। তাহলে পিডি হচ্ছে কি, পিডিটা এখান থেকে অর্থাৎ 1,1 ছিল, এখান থেকে লম্ব দূরত্ব হচ্ছে পিডি ওই সরাখাটার উপর। সুতরাং লম্ব দূরত্ব পি হচ্ছে 1,1 থেকে বিসি এর লম্ব দূরত্ব কত 3:1 + 4:1 + 8/√3² + 4² মানে কত 15/5 মানে 3 একক। অর্থাৎ এই মানে আমাদের কোনটা বের করে রেখেছি, পিডিটা বের করেছি, তাহলে পিডির সঙ্গে 3টা সমান হবে। এই কিন্তু 3 × 6/√3 মানে √3 দিয়ে কাটাকাটি করলে 6 × √3 হয়ে যাবে একক। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 × √3, ঠিক আছে। এটা হয়ে যাবে অ্যান্সার। এর পরের অঙ্ক, এরপরে কী দেওয়া আছে না, 2-এর দাগের অঙ্কটি দেওয়া আছে না, প্রমাণ করো যে x² + y² = a², একটা বৃত্তের x cos α + y sin α = p, যেটি যে বৃত্তের বেশ তার সমীকরণ। এটা হচ্ছে যে বটে, সমীকরণটা হচ্ছে x² + y² - a² - 2p × x cos α + y sin α - p = 0। অর্থাৎ আমাদের এইখানে বৃত্তটা এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। এই বৃত্তটার এই যে বেসের সমীকরণটা দেওয়া আছে, অর্থাৎ এই দুটি এটা একটা বৃত্ত এবং এটা একটা সরলরেখা। তাহলে এই দুটি সরলরেখার ছেদ বিন্দুকে আমি বৃত্তের সমীকরণ বের করব। দুটো সরলরেখা 1 নম্বর 2 নম্বর নাম দেওয়া হয়েছে 1 ও 2, এই ছেদ বিন্দুকে বৃত্তের সমীকরণ কি হয় না কে ইন্টু দিয়ে করা হয়, ওকে। এগুলো 3 নম্বর নাম দেওয়া হয়েছে এটাকে। তাহলে এটাকে কেটাকে একটু মানে এক্সট্রা গুণ করে দেওয়া যাক, মানে এই কেটা গুণ করে দেওয়া হয়েছে, এক্সগুলোকে একদিকে ওয়াইগুলোকে একদিকে করা হয়েছে। তাহলে এখানে কেন্দ্রটা কত হবে না, কেন্দ্রটা হচ্ছে আমাদের -g, -f। এখানে জি বলতে 2g বলতে আমাদের এটা মানে জি বলতে -k জি হয়ে যাবে k cos α/2 মানে -k cos α/2 হবে, আর f বলতে আমাদের k sin α/2, ওকে। তাহলে কেন্দ্রটা পাওয়া যাচ্ছে এটা। এরপরে যেটা দেওয়া আছে ওই কেন্দ্রটি যে cos α + y sin α = p এর উপর লম্ব থাকবে। এই যে বিন্দুটা মানে এর উপর থাকবে আর কি, লম্ব নয় থাকবে। এই যে কেন্দ্রটা নিশ্চয়ই এই যে সরলরেখাটা আছে সেই সরলরেখার উপরেই থাকবে, কারণ যে যেটি আছে সেটা বেশ দিয়ে গেছে, বৃহত্তম বেশ আছে, তাহলে কেন্দ্রটা তো সেই বেশের উপরে অবস্থান করবে, ঠিক আছে। তাহলে এই যে 2 নম্বর যে সরলরেখাটা সেটাকে আমরা x এবং y দ্বারা স্যাটিসফাই করাচ্ছি, অর্থাৎ x y দ্বারা স্যাটিসফাই করালে আমাদের পড়ে থাকছে এখান থেকে k/2 আর এটা দুটো মানে cos স্কোয়ার, আর এখানে প্লাসে sin স্কোয়ার = 1, এগুলো p মানে যেহেতু মাইনাসটা কমন নেওয়া হয়েছে, তাহলে এর মানটা তো আমরা জানি 1, তাহলে -k/2 = p, k = -2p। তাহলে k এর মান 3 নম্বরে বসিয়ে পাচ্ছি, k এর মানটা 3 নম্বরে যদি বসানো হয়, এই যে 3 নম্বরে বসালে আমাদের প্রমাণটা চলে আসবে। তাহলে বৃত্তের সমীকরণ পাওয়া যাবে ওটা, অর্থাৎ k এর মান 3 নম্বরে বসিয়ে পাই। তাহলে x² + y² - a² মাইনাস k এর মান -p, -pটা এখানে থাকলো, এটা খুলে দেওয়া হয়েছে, উপরটাই অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তো এটা প্রথম ব্র্যাকেট খুলে দেওয়া হয়েছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের প্রমাণ, ওকে। এরপরে যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে কি অথবা দাগের অঙ্কটি, 9x² + 16y² = 144 উপবৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 2,3√3/2, ওই বিন্দুর উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করতে হবে, ওই বিন্দুটার উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করতে হবে, ঠিক আছে।
অর্থাৎ এইটা যেটা দেওয়া আছে সেটা হয়েছে, এবারে 1/4 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে x²/16 প্লাস y²/9 = 1 হবে। a² = 16, নিচেরটা a² হবে, a সমান হচ্ছে 4, আর b² = 9, মানে b সমান হচ্ছে 3। উপবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু a cos phi, b sin phi, মানে এর মান হচ্ছে 4 cos phi, b বলতে এখানে 3 sin phi। তাহলে 4 cos phi = 2, cos phi = হাফ, মানে phi = 60, phi = 60। ওকে, এর পরের অঙ্ক আছে 3-এর দাগের 1-এর অঙ্কগুলো। 3-এর দাগের 1-এর অঙ্কটা কি দেওয়া আছে না, দুটি পাশাকে একত্রে নিক্ষেপ করা হলে পাশা দুটিতে মোট 5 পাওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। 5 অর্থাৎ যোগফলটা 5 হবে, ঠিক আছে, যোগফলটা 5 হবে। দুটি পাশাকে একত্রে নিক্ষেপ করা হলে নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা 6² অর্থাৎ 36, ঠিক আছে, নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা। অর্থাৎ এইখানে আমরা একটা ধরি এ হলো পাশা দুটিতে মোট 5 পাওয়ার সম্ভাবনা। তাহলে এ কী দুটি পাশাতে কী কী পড়লে আমাদের যোগফলটা 5 হবে? এটা হচ্ছে 2 3 পড়লে, 3 2 পড়লে 5 হবে, 1 4 আর 4 1 পড়লে, ঠিক আছে। অর্থাৎ প্রবাবিলিটি অফ এ হচ্ছে কতগুলো পাওয়া গেছে এর যে সেটটা 1 2 3 4 4, মানে 4/36, মানে 1/9, তাহলে 1/9 হয়ে যাবে এর অ্যান্সার। এর এই অথবা এর অঙ্ক আছে, ঠিক আছে, এর অথবা একটা আছে, যদি পি অফ এ ইকুয়াল টু, মানে প্রবাবিলিটি অফ এ সমান 2/3, প্রবাবিলিটি অফ বি সমান হাফ এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 1/6 হয়, তবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর নির্ণয় করতে হবে। তাহলে এ এবং বি সি এ বি আছে, তার এ ঘরটা কত হবে না, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে ইন্টারসেকশনটা কত, এ ইন্টারসেকশন বি, আর বিটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রবাবিলিটি অফ এর মান কত, এর মান হচ্ছে 2/3, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টটা জানি না, তাহলে এটাকে যোগ করছি কত, এটা পাবো, এটার সঙ্গে এটা যোগ করলে এ পাওয়া যাবে। ওকে, এটার সঙ্গে এটা যোগ করলে এ পাওয়া যাবে। তাহলে প্রবাবিলিটি অফ এই যে প্রবাবিলিটি অফ এ সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। মান প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান জানি, তাহলে এখান থেকে আমরা মানটা বসানো হয়েছে, এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে 2/3 - 1/6 বিয়োগ করে দিলে আমাদের পাওয়া যাচ্ছে 1/2, তাহলে 1/2 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমাদের যেটা দেওয়া আছে কি বের করতে হবে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে আমরা জানি কি আছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। প্রত্যেকটারই মান জানি, মানটা বসানো হয়েছে, তাহলে কি পড়ে থাকছে 6/6 মানে 1, অর্থাৎ এর অ্যান্সার হয়ে যাবে 1, ঠিক আছে। এরপরের অঙ্ক, এরপরে কি দেওয়া আছে, যে কোনো একটি ঘটনা এ এর সম্ভাবনা পি অফ এ হলে প্রমাণ করো যে 0 = প্রবাবিলিটি অফ এ = 1, ঠিক আছে। এটা একটা আমাদের ফর্মুলাটাই ওটা, কোনো একটা প্রবাবিলিটি কোথার মধ্যে কোথায় থাকবে, 0 = প্রবাবিলিটি অফ এ = 1, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। ই পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো ঘটনা এ, আমরা এটা ধরে নিলে ভালো হয়, ধরি ই পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো ঘটনা এ, এম অফ এ হলো এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনাবিন্দুর সংখ্যা, এস হচ্ছে কি সমভাবে সম্ভাব্য নমুনাবিন্দুর সংখ্যা এস, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা ফর্মুলা জানি, 0 = এম অফ এ = এন অফ এস। এখান থেকে এন অফ এস দিয়ে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে এই টার্মটা থাকে, এখান থেকে 0/something মানে 0ই হবে, = এম অফ এ বাই এন অফ এস, মানে এটা প্রবাবিলিটি অফ এটা হয়, ঠিক আছে। প্রবাবিলিটি অফ এ = এটা হচ্ছে 1, এটাই হচ্ছে প্রমাণ, এটা আমাদের ফর্মুলাটা বটে জাস্ট, ঠিক আছে। এটাই প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণ হয়ে গেল। এগুলো আমাদের সেট নম্বর 15 গ্রুপে অংশটা, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমরা পরের যে পার্টটি আছে সেই পার্টটি আলোচনা করব।